আমার একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একই সাথে একটা বিষয় আছে। সেটা হলো, আমাকে বাহ্যিকভাবে যেরকম দেখা যায়, দূর থেকে মানুষের সবার যে আমার ব্যাপারে যে প্রেডিকশন, একটা বড় ধরনের প্রেডিকশন দূর থেকে যারা করে সবাই ভুল করে। আমাকে সবাই মনে করে যে আমি খুব একেবারে রাগী একটা মানুষ, অথবা মানুষের সাথে খুব একটা মিশি না, কারোর সাথেই খুব একটা ফ্রিভাবে অন্তরঙ্গভাবে মনের কথা শেয়ার করি না। অথবা আবার অনেকে মনে করে যে আমি শুধু বড় বড় কথা বলি, কাজের মধ্যে আমার পরিকল্পনা থাকে না, এবং আমি পর্দার অন্তরালে খুব নিবিড়ভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার মানুষ না। এরকম একটা প্রেডিকশন সাধারণত জনসমাজে বা জনসম্মুখে আমার ব্যাপারে হয়। কিন্তু আমি আমাকে নিয়ে যতটুকু অ্যানালাইসিস করেছি, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার যতটুকু পর্যবেক্ষণ, তাতে আমি আমার একান্ত মামুনুল হককে আমি এই যা কিছু বললাম এর সম্পূর্ণ বিপরীত দেখি। কেউ যদি একবার আমার এই জীবনে যাদের সাথে আমার ঘনিষ্ঠতা হয়েছে, আমার এখন বয়স চলছে 53 বছর, আমার মনে পড়ে না যাদের সাথে আমার একবার ঘনিষ্ঠতা হয়েছে জীবনে কখনোই কেউ আমার থেকে সটকে পড়েছে এমন নাই। অর্থাৎ যাদের সাথে আমার একবার সুসম্পর্ক গড়ে ওঠে এবং একটা বোঝাপড়া গড়ে ওঠে, তারা কেউ আর আমার মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে পারে না। এটা আমার খুব আত্মবিশ্বাসের একটা কথা। দ্বিতীয় বিষয় হলো যে আমি যতটা না প্রকাশ্য ময়দানে খুব জোরে জোরে কথা বলি, বড় বড় কথা বলি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেকগুলি কাজ, যেটা বছরের পর বছর, যুগের পর যুগ পরিকল্পনা নিয়ে আমি সেই কাজগুলিকে বিন্যস্ত করতে থাকি, এবং আমার দীর্ঘ প্রায় 1.5 যুগের একটা পরিকল্পনার পর আমি আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এবং জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার এই নির্বাচনে আসার, জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার জন্য আমার ব্যক্তিগত প্রায় 18 বছরের একটা দীর্ঘ জার্নি আছে। 18 বছর আগে থেকে আমি পরিকল্পনা করে আজ এই পর্যায়ে এসে উপনীত হয়েছি। তো যাই হোক, এই কথাগুলি আমি এই জন্য বললাম যে কোনো ধরনের আলাপ আমার সাথে যে কেউ করতে পারে, এবং যে কোনো প্রশ্ন আমাকে যে কেউ করতে পারে, এবং আলহামদুলিল্লাহ প্রশ্ন করে কেউ আমাকে বিব্রত করতে পারে না। এবং আমার খুব কনফিডেন্স এই ব্যাপারে যে প্রশ্ন করে কেউ আমাকে আটকাতেও পারে না, আলহামদুলিল্লাহ। কেন এই কনফিডেন্সটা? কারণ এই সকল অনেকগুলি পরিস্থিতির মধ্য দিয়ে পথ চলেই আজ এই পর্যায়ে এসে আমি দাঁড়িয়েছি। পড়াশোনা করেছি এবং বিভিন্ন সমাজের অঙ্গনে আমার পদচারণা রয়েছে। পুঁথিগত জ্ঞানের চেয়ে প্র্যাকটিক্যাল এবং বাস্তব যে অভিজ্ঞতা, আমার সেই অভিজ্ঞতার ঝুলিটা অনেক বেশি সমৃদ্ধ। এই কারণে আমি আশা করছি যে আগামীর বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশে বিনির্মাণ করার জন্যে, জুলাই স্পিরিট এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে বাংলাদেশে যাদেরকে কাজ করতে হবে তাদেরকে আমার প্রয়োজন এবং আমাকে তাদের প্রয়োজন। আমি আজকের এই পর্বে ফরমাল বক্তব্য রাখার চেয়ে আমরা পারস্পরিক মত বিনিময় এবং প্রশ্নোত্তর এই পর্বটাকেই বেশি গুরুত্ব দেই, যাতে স্পেসিফিক টু দ্য পয়েন্ট আমার কথা হয়। আমার তো বক্তব্য
আপনারা শুনে নিন, এবং আমার এই বক্তব্যের মাধ্যমেই মানুষ আমাকে চিনে, যার কারণে আমার এই বক্তব্যের তীব্রতা, বক্তব্যের বলিষ্ঠতা আমার জীবনের অন্যান্য দিকগুলোকে ঢেকে দিয়েছে। আমি চাই আমার বক্তব্যের এই বলিষ্ঠতার পর্দা ভেদ করে আমি প্রকৃত এবং পূর্ণাঙ্গ যে মামুনুল হকটা, সেটা আমার প্রজন্মের সামনে তুলে ধরতে, এবং এটার জন্যই আজকে আমি বক্তব্য দেব না, আমি আজকে কথা বলবো। তা আমার মনে হয় যে আমরা খুব সহজেই আমার কাছে যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমরা আমাদের আজকের এই পর্বটাকে আমরা উদযাপন করব, এবং এই পর্বটাকে আমরা একটা অর্থবহ করে গড়ে তুলব। আমার মনে হয় যে আমাদের হাতে যে মাইক্রোফোনগুলো আছে, মামুনুল হককে প্রশ্ন করতে চান কারা কারা? অনেক মানুষ। আমরা চেষ্টা করব যে পর্যায়ক্রমে এই প্রশ্নগুলো নিয়ে আসতে। হ্যাঁ, কিভাবে দিবেন শুনেন। আবার কেউ এটা মনে না করে যে আগে প্রশ্নকর্তা সব সাজানো আছে। আমি কিন্তু জানি না এখানে আসলে কারা কোন অ্যাঙ্গেল থেকে এসেছেন। মানে সাম্প্রতিক সময় আমার এত বেশি ব্যস্ততা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গতকালকে আমি সারাদিন ছিলাম ঢাকার বাইরে, 4 জেলায় সকাল থেকে রাত 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত 6টা সমাবেশ করেছি। ঢাকা থেকে গিয়েছি একেবারে বাংলাদেশের সীমান্তে হালুয়াঘাট, সেখান থেকে ফুলপুর থেকে নেত্রকোনা, ধুবাউড়া, একেবারে বিরিশিরির কাছে আরেক মানে বাংলাদেশের সীমান্তে। সেখান থেকে গিয়েছি কিশোরগঞ্জ থেকে গিয়েছি ভৈরব থেকে নরসিংদী। এগুলি সব করে এসে আবার কিন্তু আজকে সকালে আমি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সকাল 10:30টায় আমাদের দলীয় ইশতেহার মিডিয়ার সামনে প্রকাশ করেছি। সেখান থেকে এসে আরেক জায়গায় জুমাতে পার্টিসিপেট করেছি। জুমার নামাজ সেরে আবার মিছিল ছিল, সেই বিশাল মিছিল করে আবার আমরা হাসনাত আবদুল্লাহকে বিদায় দিয়ে সোজা আপনাদের এখানে এসে আপনাদের সাথে মিলিত হয়েছি। কাজে এই আয়োজনটা যারা করেছে তারাই বলতে পারবে সম্পূর্ণ আয়োজন কি, এবং কারা এখানে আজকে আমাদের এই সেশনে আমরা কারা মিলিত হয়েছি। সুতরাং আমার মনে হয় যারা প্রশ্ন করেছে বা হাত তুলেছে, প্রথমে তাদের সকলকেই প্রশ্নগুলো দিয়ে তারপরে নতুন করে যদি কেউ আবার হাত তোলে, আবার একটু কষ্ট করে হাতগুলো তুলবেন। সংখ্যায় কি বেশি হয়ে যাচ্ছে এখন আবার? আচ্ছা, আমরা শুরু করি, পেছন দিক থেকে শুরু করি। হ্যাঁ, একেবারে পেছন থেকে। একটা প্রশ্ন একবার চলে আসলে কেউ রিপিট করবেন না ইনশাল্লাহ। আর বোনেরা মনে না করে যে পিছন থেকে শুরু করেছি তাইলে আমরা বাদ পড়ে যাব না, আমরা চলে যাবো তাড়াতাড়ি সামনে। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 34-এর একজন ভোটার, আর আমি জুলাই আন্দোলনের একজন আহত। আমার একটা প্রশ্ন, আমি আসার সময় অনেক চার দোকানে বসি, মানে বলে যে ভাই কিছু কিছু দল মানে জোরভাবে মানে তাদের প্রচারণায় যেতে হয়, এটা কেন? এটার উত্তরটা আমি এই মানে 13-র জন্য জানি না হয়, কেউর জন্য কোনো জোর না হয়, ফুটপাতের দোকান মানে জোরপূর্বক নির্বাচনী প্রচারণায় আসতে বাধ্য করা হয়। জি, আমার জানা মতে আমার প্রচারণায় জোর করার তো কেউ নাই। ঠিক, আমার এখানে যারা আছে এবং প্রচারণায় সবাই স্বতঃস্ফূর্তভাবেই আমাদের প্রচারণায় অংশগ্রহণ করে। বাকি যাদের রাজনীতিটাই সন্ত্রাস নির্ভর, তাদের সেখানে জোরাজুরি না করলে তো সন্ত্রাস হয় না, সন্ত্রাস না হলে তাদের রাজনীতি হয় না, তাদের কথা তো ভিন্ন। এবং সেই আমার অঙ্গীকার হলো, আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশের রাজনীতি থেকে আমরা দুটো ভূতকে তাড়াবো। একটা হলো বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের উপর চেপে বসা সন্ত্রাস এবং পেশিশক্তির ভূত, আর একটা হলো দুর্নীতি এবং লুটপাটের ভূত। এই দুই ভূতকে বিতাড়িত করেই আমরা আমার বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করব ইনশাল্লাহ। এরপরে আপনি সোজা সামনের দিকে চলে আসবেন। হ্যাঁ,
আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নাসিরউদ্দিন রবিন। আমি আদাবরে থাকি, আদাবরের ভোটার। আমার একটা প্রশ্ন বলতে একটা সমাধান প্রয়োজন আর কি। হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের সেকের থেকে সারাদিন গ্যাস থাকে না আর কি। এই রিলেটেড আপনার আসলে পরিকল্পনা কি? আরেকটা, আমার অফিস হচ্ছে চাঁদ উদ্যান, একটা একটা একজন একটা আচ্ছা, আর একটু ছোট করে কিশোর গ্যাংয়ের একটা অনেক না বড় না, আধিপত্য। এটা তো নিয়ে একটু অনেকেই বলেন। বলবে, একজন একটা প্রশ্ন করি। আচ্ছা, হ্যাঁ, গ্যাসের সমাধানটা কি হ্যাঁ, করা যায়? গ্যাসের এটা, জি। সমস্যা। আসসালামু আলাইকুম। আচ্ছা, গ্যাস আমাদের দেশে বা আমাদের গ্যাসের যে ব্যবহার, রান্নার কাজে দুই ধরনের গ্যাস ব্যবহার হয়। একটা হলো লাইনের গ্যাস, তিতাসের গ্যাস থেকে, যেটা মানুষের বাড়িতে বাড়িতে গ্যাস সংযোগ দেয়া আছে। আরেকটা হলো যেটা সিলিন্ডারের মাধ্যমে যেই বিপণন হয় যেই গ্যাস। তো সাম্প্রতিক সময় আমরা দেখেছি দুইটা গ্যাসেই সমস্যা, লাইনের গ্যাসেও সমস্যা। এখানে তো আমরা বাসায় দেখি যে সকাল 7টা থেকেই গ্যাস নাই। কাজে রান্না করতে হলে যারা রান্না করে, সাধারণত আমাদের দেশের প্রচলন হলো মহিলারা রান্না করে, তাদেরকে তাহাজ্জুদের নামাজের সময় উঠে রান্না শুরু করতে হয় এবং ফজরের আগেই রান্নাবাড়ি শেষ করতে হয়। আবার সারাদিন গ্যাসের কোনো খোঁজ নেই, আবার পরের দিন সন্ধ্যাবেলায় যদি গ্যাস আসে, একটা ভয়াবহ অবস্থা। এই জন্য সেখানে যারা লাইনের গ্যাসের উপর নির্ভর করেই যাদের সংসার জীবন চলে, তারা ভাই কঠিন বিপদে আছে। আর দ্বিতীয় দিকে যে সিলিন্ডার গ্যাস, যেটা সিলিন্ডারে করে যেই গ্যাসটা বিপণন হয়, এলপিজি, সেটাতেও আরেক সমস্যা। সেটা হলো মাঝে মাঝে এটা মার্কেট আউট হয়ে যায়, বাজারে মজুদ স্বল্পতা, অনেক বেশি মূল্যে সেটা বিক্রি হয়। তো আসলে মূলত লাইনের যে গ্যাসের সমস্যা, এটা একটা জাতীয় সমস্যা। এটা শুধু মোহাম্মদপুর আদাবর এলাকার সাথে সংশ্লিষ্ট কোনো সমস্যা নয়। এই সমস্যার সমাধান করতে হলে যেটা করতে হবে, আমাদের জাতীয় নীতি নির্ধারণী বিষয়ে গ্যাস বিপণন সংক্রান্ত যেই মূল নীতিমালা, সেখানে এটা নিয়ে আলাপ করতে হবে এবং সেই আলাপ করে তারপরে সরকারি যেই মূল নীতি পলিসি আছে, সেই পলিসিতে সংশোধনী এনে তারপরে লাইনের গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। আমি আমার জনগণের কাছে এই ব্যাপারে যেই অঙ্গীকার করেছি ইতিমধ্যে অনেকের কাছেই, কারণ ভোট চাইতে গেলেই তো বিশেষ করে মহিলারা বলে যে গ্যাস লাগবে হুজুর। তো আমি তাদেরকে যে অঙ্গীকার দিয়েছি সেটা হলো এই, যে আমি ঢাকা 13 আসন থেকে সারা দেশের গ্যাসের সংকট সমাধান করতে পারবো না। তবে আমি যেটা পারবো সেটা হলো যে বর্তমানে জাতীয় গ্রিড থেকে যেই পরিমাণ গ্যাস সরবরাহ হয়, তাতে আমার ঢাকা 13 আসন যতটুকু গ্যাস প্রাপ্য, বা আমার সংসদীয় আসনের এলাকার মানুষের জন্য যেই গ্যাসটুকু সরকারিভাবে বরাদ্দ আছে, আমার সেই বরাদ্দটুকু আমার এলাকায় যেন যথাযথভাবে সাপ্লাই হয়, সরবরাহ হয়, সেটা আমি ইনশিওর করব। আমার এলাকার বরাদ্দ গ্যাস যেন এক চুল পরিমাণ এই এলাকা থেকে অন্য এলাকার দিকে ডাইভার্ট না করা হয়, সেটা আমি নিশ্চয়তা দিতে পারি। দ্বিতীয় হলো, এরপরে আমরা নীতি পলিসি নির্ধারণের ক্ষেত্রে দেশের জন্য, জনগণের জন্য যেটা কল্যাণকর হবে, দেশের সম্পদ গ্যাস, সেই সম্পদ দিয়ে দেশের মানুষ উপকৃত হবে, ভোগ করবে, প্রয়োজন পূরণ করবে, সেটা নীতি নির্ধারণের জায়গায় আমরা কথা বলবো ইনশাল্লাহ। আর সিলিন্ডার গ্যাসের যে মজুদ, সেই ব্যাপারে আমার পরিষ্কার কথা যে এখানে অনেক সময় কৃত্রিম সংকট তৈরি হয়, সিন্ডিকেট তৈরি হয়ে বাজারে গ্যাসের মজুদ চাহিদার তুলনায় যোগানকে স্বল্প করে, চাহিদা এবং যোগান, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে থিওরি আছে, সেই থিওরিতে সাপ্লাইটাকে কন্ট্রোল করে ডিমান্ড বৃদ্ধি করা হয় এবং বেশি মূল্যে, চড়া মূল্যে সেই কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অতিরিক্ত মূল্য আদায় করার জন্য কৃত্রিম সংকট তৈরি করা হয়। সেই ক্ষেত্রে আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সক্ষম হব ইনশাল্লাহ সরকারিভাবে। আর বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যেটা করব বলে আমি প্রতিশ্রুতি দিয়েছি ইতিমধ্যে, সেটা হলো এই, যে আমরা ব্যক্তি উদ্যোগে আমরা অল্টারনেটিভ ওয়েতে প্রয়োজনে আমরা সিলিন্ডার গ্যাস আমদানি করব।
আমদানি করে আমরা অল্টারনেটিভ মজুদ রাখবো। যদি কখনো কোনো সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করতে চায়, তাহলে আমরা আমাদের মজুদ থেকে সেই সিলিন্ডার গ্যাস স্বল্প মূল্যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে আমরা মার্কেট ছেড়ে দিব ইনশাল্লাহ। তখন মানুষ, ভোক্তা সাধারণ, তারা ন্যায্য মূল্যে সিলিন্ডার গ্যাস পাবে ইনশাল্লাহ। এইভাবে আমরা গ্যাসের সংকটের নিরসন করবো ইনশাল্লাহ।